প্রকৃত আওয়ামী লীগ তাদের দলনেত্রী সহ তাদের অধিকাংশ নেতা উপনেতা তাদের চার্লিরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাট যেই জিনিসটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভুল হয়েছে সেটা হয়েছে তাদের অধিকাংশ মানুষকেই মিথ্যা মামলায় ফাঁসানো, যেই মামলার আসলে কোনো বেস নাই। আমরা যখন আইনের শাসনের কথা বলবো তখন আমার সবচেয়ে বড় শত্রুকেও আইনের শাসন কিংবা সেও যাতে আইনের সঠিক আশ্রয়টা পায় সেটা এনশিওর করতে হবে, নাহলে আমরা আইনের শাসন কখনো কায়েম করতে পারবো না। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি তারা কিভাবে বিএনপি জামাত বা তাদের এগেনস্টে যারাই কথা বলেছে, তাদের যারা সমালোচনা করেছে তাদেরকে তারা কিভাবে নাস্তানাবুদ করে রেখেছে তাদের আইন আদালত দিয়ে। ঠিক সেই জিনিসটাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি। হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে যেগুলোর কোনো বেস নাই, যেসব মামলা কোর্টে গেলে টিকবে না। এবং এই কারণেই আওয়ামী লীগের অনেক নেতারা বের হয়ে আসছে। তাদেরকে যেই পয়েন্টে ধরা উচিত ছিল তাদেরকে সেই পয়েন্টে না ধরে তাদেরকে এমন এক মামলায় দেওয়া যায় যে এই মামলার আসলে কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, যেটা তাদের অনায়াসে বের হয়ে আসতে পারবে। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। উচিত ছিল স্পেশাল ট্রাইব্যুনাল করে যেখানে দুদক, বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ফরেন্সিক ইউনিট সব মিলিয়ে এমন একটা টিম করা যারা এই লোকগুলা আসলে কি অপরাধ করেছে সেগুলাকে বের করে সেগুলা অনুযায়ী তাদেরকে কেস দেওয়া হয়, কিন্তু সেটা করা হয় নাই। এখনও সময় আছে, আপনারা একটা টিম গঠন করেন যেখানে সব ধরনের এক্সপার্টরা থাকবে, ওগুলার বেসিসে যারা যারা আওয়ামী লীগের অপরাধী তাদেরকে মামলা দেন, বাট সঠিক মামলা দেন। এবং আওয়ামী লীগের ওই মানুষগুলো তারা যদি এসে মামলা ফেস করতে চায়, তারা যদি আইনিভাবে এটা মোকাবেলা করতে চায়, তাদেরকে সেই সুযোগটা দেন। এবং সেটা শেখ হাসিনার ক্ষেত্রেও প্রযোজ্য। তাদেরকে আইনিভাবে মোকাবেলা করতে দেন এবং সঠিক বিচারটা যাতে হয়, যাতে এখানে কোনো প্রহসনের বিচার না হয়, যাতে আজ থেকে 10 বছর পর যদি আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে এসে তারা আবার রাজনৈতিকভাবে ক্ষমতায় যায়, তারাও যাতে বলতে পারে যে না, আমরা আইনের বিচার পেয়েছিলাম। যেই উদাহরণ তারা সেট করে গিয়েছিল তাদের আমলে, সেটা যাতে তারা না বলতে পারে যে না, বাংলাদেশ আবার ওই একই জিনিস করেছে। তো আমাদেরকে যদি সামনে এগোতে হয়, আমাদেরকে আইনের সুশাসন কায়েম করতে হবে, সেটা যেই দলেরই হোক, যেই মতেরই হোক, সবার জন্য। আর আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারটা, যেটা ওদের কাছে তো সবই ছিল, ক্ষমতা, টাকা, ইন্টারন্যাশনাল কানেকশন, প্রশাসন, কিন্তু জনতার সামনে তারা পালিয়ে গিয়েছে। যতই ডিপ স্টেট থিওরি দেখ, যতই জামাত শিবির কিংবা এনসিপি কিংবা বিএনপিকে দায়ী করুক, বা তথাকথিত আমরা যারা রাজপথে গিয়েছিলাম জুলাইতে আমাদেরকে দায়ী করুক, তারা জানে ডিপ ডাউন তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করতেছে। এবং যতদিন তারা এই দেশের মানুষের কাছে ক্ষমা না চাবে, যতদিন তাদের বিচারটা সবার না হোক, অ্যাটলিস্ট তাদের সর্বোচ্চ লেভেলের নেতাদের বিচারটা ঠিকমতো না হবে, ততদিন তারা ফেসবুকে যতই চিৎকার করুক, তাদের ফিরে আসার পথ অনেক বন্ধুর হবে। হ্যাঁ, হতে পারে আওয়ামী লীগ হঠাৎ করে বর্ডার দিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের দিকে ঢুকে গেল এবং বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের যে অন্ধ সাপোর্টাররা আছে তারাও মাঠে নেমে গেল, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশটা আর আগের বাংলাদেশটা কিন্তু এক না। এখানে এখন কোটি কোটি মানুষ আছে যারা তাদের সাথে যুদ্ধে যেতে চায় এবং তাদের সাথে যুদ্ধ করবে। যুদ্ধে কে জিতবে সেটা আমরা জানি না, হয় তারা জিতবে নয় আমরা জিতবো, বাট যেই জিতুক সেখানে একটা চরম রক্তক্ষয় হবে, একটা গৃহযুদ্ধ হবে। সো এই গৃহযুদ্ধ যদি অ্যাভয়েড করতে হয়, তাহলে আইনের শাসনের মাধ্যমে, একটা সঠিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে যাবে এবং ওই যেটা আমি বললাম, একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধই ডিসাইড করবে ভবিষ্যৎ বাংলাদেশে কে বাঁচবে, কে মরবে, কে থাকবে, কে থাকবে না। জীবনে প্রথমবার জামায়াত এত আসন নিয়ে তারা বিরোধী দলে গেল, বাট আমার কাছে মনে হয় জামাতকে এত নিষ্ক্রিয় আমি কখনো দেখি নাই। কেন তারা এত নিষ্ক্রিয়? কেন তারা বলিষ্ঠ কণ্ঠে দেশে যা হচ্ছে সেটার সমালোচনা করতে পারে না? কেন তারা এই যে আওয়ামী লীগের হুমকি ধামকি এগুলার যথাযথ যুক্তিযুক্ত উত্তর দিতে পারে না বা প্রতিবাদ করতে পারে না? আমি জানি না। আর এনসিপির কথা কি বলবো? এনসিপির কথা আমি আসলে বলতে চাই না, শুধু একটা উদাহরণ দিতে চাই। 5ই আগস্টের পরে
এই বসুন্ধরা গ্রুপের টাকায়, বসুন্ধরা গ্রুপ থেকে প্রচুর টাকা তারা চাঁদা হিসেবে নিয়েছে। বসুন্ধরা কমপ্লেক্সে তারা ইফতার পার্টি করছে, তাদের টাকায় অফিস নিছে, এই করছে সেই করছে। এখন যখন ইন্টারিম গভর্নমেন্টের চলে যাওয়ার পর বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা মিডিয়াগুলা নানাভাবে তাদের সমালোচনা করে, তাদের খুব কষ্ট লাগে। তা আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাদের কাছ থেকে যখন টাকাটা নিছিলা তখন তোমরা এটা চিন্তা করো নাই যে কার কাছ থেকে টাকা নিচ্ছ? এই বসুন্ধরা গ্রুপ বা বসুন্ধরা মিডিয়া হচ্ছে সেই দল বা সেই গ্রুপ যারা মনে করে যে তারা রাষ্ট্রের থেকেও বড়, তারা সরকারের থেকেও বড়। এবং কিছু কিছু ক্ষেত্রে তা ঠিক, যেই সরকারই আসে সেই সরকারই তাদের সাথে একটা লেনদেন করে একটা সিস্টেমে চলে আসে। এদের বিচার আসলে কখনো হবে কি না, কেউ করতে পারবে কি না আমি জানি না। আর জামাত আর এনসিপির যেই স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি, এটা আমাকে হতাশ করে। তারা বলে যে তারা আসলে জুলাইয়ের মূল শক্তি। জুলাইয়ের মূল শক্তির চেতনার স্পিরিট এত তাড়াতাড়ি পড়ে যাবে এবং এত তাড়াতাড়ি তারা খোঁজা হয়ে যাবে, এটা আসলে আমি ভাবি নাই। তো তাদের কাছে অনুরোধ থাকবে, যদি সত্যি জুলাইয়ের স্পিরিটের কথা তারা, জুলাইয়ের স্পিরিটকে তারা বুকে ধারণ করে, তাহলে তাদেরকে আরও শক্ত বিরোধী দল হিসেবে আমরা দেখতে চাই। শুধু সংসদে না, সংসদের বাইরে দেশের মানুষের পাশে আমরা দেখতে চাই, দেশের মানুষের ক্রাইসিসে তাদেরকে আমরা দেখতে চাই, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাই না। বাংলাদেশের শিল্পী সমাজ একটা আজব সমাজ। এটা নিয়ে বহুবার আমি নানাভাবে কথা বলেছি। হ্যাঁ, অনলাইনে হুমকি ধামকি এগুলো তো চলছেই, এগুলো তো কনস্ট্যান্টলি চলেই। এখন ব্যাপারটা হয়েছে কি, 5 তারিখের পর তথাকথিত যেটা আমরা বলি যে ফ্যাসিস্টের দোসর বা যেই শিল্পীরা অন্ধভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গিয়েছিল, যারা তাদের হাতের সংগঠিত এতগুলো হত্যা, নির্যাতন, নিপীড়ন, গুম, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা দলান্ধ, তারা অন্ধভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে। তাদের আসলে তেমন কিছুই করা হয়নি। তারা যারা ভয়ে দেশ থেকে পালিয়ে গেছে তারা তো পালিয়ে গেছে, আর যারা পালায় নাই তারা কিন্তু আসলে দেশের মাটিতেই কাজ করছে। হ্যাঁ, তাদেরকে আমরা হয়তো বা ভৎসনা করেছি, বাট তাদেরকে আসলে ছেড়ে দিয়েছি। তাদের গায়ে কেউ টোকা দেয় নাই, তাদেরকে কেউ জনসম্মুখে তাদেরকে অপমানিত করে নাই। কিন্তু তারা যদি সুযোগ পায়, আমি কথাটা বারবার বলি, তারা যদি সুযোগ পায়, তারা ওই আওয়ামী লীগের দেখানো পথে, হত্যা, গুম এবং নিপীড়নের পথেই তারা হাঁটবে, যেটার আলামত আমরা দেখতে পাই। আওয়ামী লীগের যে কথিত কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, যারা আবার এই মুহূর্তে নিজেরা মারপিট করতেছে, কে আপার কত বড় দালাল, আপাকে কে ভালো সবচেয়ে বেশি চাটতে পারে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি অনলাইনে। নিজেদের মধ্যে তারা কামড়াকামড়ি চলতেছে। আর বাংলাদেশে যে টুটকা ফুটকা ছুটকাগুলো আছে, তারা বিভিন্ন সময়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় একে ওকে গুতা দেয়, এদেরকে নিয়ে নানাবিধ কথাবার্তা, আমাদেরকে নিয়ে নানাবিধ কথাবার্তা লেখে। যারা আমরা একসময় হয়তো বা আওয়ামী লীগকে সাপোর্ট করেছিলাম বা আওয়ামী লীগের পক্ষে ছিলাম, বাট কালের বিবর্তনে যখন আওয়ামী লীগ দানব হয়ে উঠেছে, আমরা সেটার প্রতিবাদ করেছি। সো ওগুলা নিয়ে তারা আমাদেরকে নানা সময় খোঁচা দেওয়ার চেষ্টা করে। তারা মনে করে যে আমরা এগুলো দেখি না, বলি না। আসলে তারা এতই নিচু জাত যে ওদেরকে নিয়ে আসলে কথা বলার বা ওদেরকে নিয়ে কিছু করার মানে ইচ্ছা বা রুচি হয় না। আর আমরা করলে, ওই যে বললাম, যুদ্ধ তো একদিন হবে, সেটা ওরাও জানে, আমরাও জানি, তখন দেখা যাবে। তবে দুঃখ লাগে যখন এই ধরনের একটা নিচু লেভেলের মানুষের করা কমেন্টে খুদ বঙ্গভবন থেকে রিপ্লাই আসে। রাষ্ট্রীয় সবচেয়ে বড় পদে যে মানুষটি, তার পরিবার থেকে বা তার সন্তান যখন আবার সেই কমেন্টে বা সেই পোস্টে কমেন্ট করে, তখন মনে হয় যে আসলে ওরা কি কিছু শিখেছে? ওরা কিছুই শিখে নাই। সো বঙ্গভবন হোক আর দিল্লি হোক আর ওয়াশিংটন ডিসি হোক, বাংলাদেশের মানুষ এগুলো ভয় পায় না। আমরা জামবাজি তখনই ধরছিলাম যখন জুলাই রাস্তায় নামছিলাম। হ্যাঁ, সো মৃত্যুর ভয় তখনই ছেড়ে আসছি, সেই ভয় নাই, অপেক্ষা আছে যুদ্ধের। সো যুদ্ধ যখন হবে তখন দেখা যাবে, আল্লাহ ডিসাইড করবে কে জিতবে কে হারবে।
জুলাই আসতে আর মাত্র 20 দিন বাকি। শুনতে পাচ্ছি বর্তমান সরকার জুলাইকে নিয়ে তাদের নানামুখী কর্মকাণ্ড হাতে নিতে যাচ্ছে। ভালো কথা, সুন্দর কথা, বাট কিছু প্রশ্ন থেকে যায়। স্পেশালি জুলাই সনদের সাথে বা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বর্তমান সরকারের যেই পদক্ষেপ বা তাদের যেই অবস্থান, সেটা এখনও জাতির কাছে ক্লিয়ার না। জুলাইয়ের অন্যতম শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড কেন তার হত্যাকারীদেরকে এখনও বাংলাদেশে ফিরিয়ে আনছে না, সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। জুলাই সনদের যেই 70% ভোট পেয়ে জুলাই সনদ জয়যুক্ত হলো, তার বাস্তবায়নের রূপরেখাটা কি হবে সেটা নিয়ে কোনো ক্লিয়ার ইন্ডিকেশন আমরা বর্তমান সরকারের কাছ থেকে পাই না। তাই শুধু জুলাই আসলো, সারা দেশব্যাপী অনুষ্ঠান হলো, জুলাইয়ের শহীদ এবং আহতদের এনে তাদেরকে সংবর্ধনা দেয়া হলো, সেটাই যদি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করার পন্থা হয়, তাহলে এটা সঠিক পন্থা হবে না। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে হলে জুলাই সনদে বাংলাদেশের মানুষ যেই জিনিসগুলো চেয়েছিল সেগুলাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, অবশ্যই সেখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, যেগুলো নিয়ে সংসদের বাইরে আরও অনেক তর্ক বিতর্ক হতে পারে। কিন্তু জুলাই সনদকে যদি আপনারা পাশ কাটিয়ে রেখে দেন, বর্তমান সরকারকে বলছি, এবং আপনারা যদি মনে করেন যে এইটা জাতি মনে রাখবে না, আপনারা চরম ভুল করবেন এবং এটার মাসুল আপনারা দিবেন পরবর্তী নির্বাচনের সময়। কারণ আপনারা কিন্তু অলরেডি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনারা যা বলেছেন তা করেন নাই, এবং আপনাদের কয়েকজন মন্ত্রী, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে তখন সেই মুহূর্তে আর উপায় ছিল না জুলাই সনদে সই করা ছাড়া। এই প্রজন্ম কিন্তু এখনও মনে রেখেছে, যারা মাঠে ছিল। আমরা নয়তো বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, বাট জেনজিরা কিন্তু এটা মনে রেখেছে। জেনজিদেরকে হালকাভাবে নেবেন না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের মারপ্যাচ, সংবিধানের ধারা উপধারা আপনি অনেক ভালো জানেন, কিন্তু ওদের স্পিরিটের সাথে আপনি পারবেন না। হাসিনাই পারে নাই, আপনি কেমনে পারবেন বলেন? হাসিনা তো সব ছিল, আপনি তো আসছেন মাত্র 100 দিন হয়। তো দয়া করে আপনাদের সদিচ্ছাটা দেখান, সততাটা দেখান। হ্যাঁ, আমি আবারও বলি, জুলাই সনদের সব কিছু কি ঠিক না? ওগুলা নিয়ে বিরোধী দলের সাথে বসেন, আলোচনা করেন, কিন্তু এখানে যদি আপনারা কোনো ছলচাতুরির আশ্রয় নেন, ভবিষ্যতে আপনাদের মুক্তি নেই। এই কথাটা মনে রাখেন, এবং এই জেনজিরাই আপনাদেরকে খাবলায় ধরবে। জুলাই স্পিরিটটাকে সমুন্নত রাখেন। এত মানুষের রক্ত, হত্যা, আত্মত্যাগ, গুম, খুন, এগুলোর প্রতিদান দিয়েন। এগুলাকে জাস্ট ভেসে যাইতে দিয়েন না। যদি দেন, তবে মনে রাখেন বাংলাদেশও ভবিষ্যতে আবার ভেসে যাবে। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে।